হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো সোপান বিসিএস কেয়ারের পক্ষ থেকে এই সিরিজটাতে আমরা আলোচনা করছি হচ্ছে বিসিএস এর প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাসের ব্রেকডাউন। তো আজকে আমাদের সিলেবাসটা হচ্ছে সায়েন্স অ্যান্ড আইসিটি, এবং আজকে আমরা দেখব বিসিএস এক্সামের জন্য এটার সিলেবাসটা কি সেটার পর্যালোচনা। আচ্ছা, তার আগে আমার পরিচয়টা দিই। আমি সুদীপ্ত শিকদার আছি আপনাদের সাথে। আমি 45তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আমি বর্তমানে কর্মরত আছি বিটিসিএলে সহকারী ব্যবস্থাপক হিসেবে। আর আমার পড়াশোনা হচ্ছে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে আগাই। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে সায়েন্স অ্যান্ড আইসিটি। আচ্ছা, তো আমরা যদি দেখি যে প্রিলিমিনারিতে অনেকগুলো সাবজেক্ট আছে। তো তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে সাধারণ বিজ্ঞান, এবং এই সাধারণ বিজ্ঞানের নম্বর হচ্ছে আমাদের 15, এবং আইসিটিতেও কিন্তু আমাদের আরও 15 নাম্বার। এই 15 এবং 15 যে 30 নাম্বার, আমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করি, এখানে কিন্তু কোনো নাম্বার মিস হওয়ার সুযোগ নেই। অর্থাৎ আপনি ভালো প্রিপারেশন নিলে এই 30-এ 30 পাওয়াই সম্ভব। অন্যদিকে আমরা যদি বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীর দিকে তাকাই, এই সাবজেক্টগুলোতে আপনি যত ভালো প্রিপারেশনই নেন না কেন, আপনি কিন্তু পুরোপুরি নিশ্চয়তার সাথে বলতে পারবেন না যে আপনি 30-এ 30 পাবেন বা 20-এ 20 পাবেন আন্তর্জাতিকে। কিন্তু এই বিজ্ঞান, আইসিটি এই বিষয়গুলোতে আপনার প্রিপারেশন যদি অনেক ভালো হয়, আপনি যদি প্রত্যেকটা টপিক খুব ডিটেইলে পড়াশোনা করে থাকেন, সেক্ষেত্রে আমি মনে করি এখানে সম্পূর্ণ নাম্বার আনা সম্ভব। তো এই কারণেই আমাদের প্রস্তুতিটা এমনই হওয়া উচিত। তো তার জন্য সবার আগে কি দরকার? সবার আগে দরকার সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমাদের রাখা। তো আমরা দেখি আমাদের প্রথমে সাধারণ বিজ্ঞানের সিলেবাসে প্রথমেই কি আছে। প্রথমেই আছে হচ্ছে হেডিংটা ভৌত বিজ্ঞান। এরপরে কি আছে? ভৌত বিজ্ঞানের পরে এরপরে আছে হচ্ছে জীববিজ্ঞান, এবং তারপরে আছে হচ্ছে আধুনিক বিজ্ঞান। তো এই জিনিসগুলো আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ভৌত বিজ্ঞান হচ্ছে আমরা নবম দশম শ্রেণীতে যে পদার্থ বিজ্ঞান এবং রসায়ন পড়েছি, এই দুইটার সমন্বয় হচ্ছে ভৌত বিজ্ঞান। পদার্থবিজ্ঞান এবং রসায়নের সমন্বয় হচ্ছে ভৌত বিজ্ঞান। আর এরপরে আছে জীববিজ্ঞান। আর আধুনিক বিজ্ঞানের মধ্যে হচ্ছে আমরা পড়াশোনা করব যে একদম নতুন যে জিনিসগুলো, যেমন এখানে আমরা পড়বো হচ্ছে পৃথিবী সৃষ্টির ইতিহাস, এগুলো কিন্তু পদার্থবিজ্ঞানের মধ্যে আমরা পড়ি নাই। বা হচ্ছে ব্ল্যাক হোল, এগুলো হচ্ছে মডার্ন ফিজিক্স নামে একটা নতুন টপিকই আছে, যেমন যার মধ্যে কোয়ান্টাম বলবিদ্যা বা হচ্ছে এই ব্ল্যাক হোল অর্থাৎ অ্যাস্ট্রোফিজিক্স এগুলো আলোচিত হয়। তো এইগুলার কিছু কিছু টপিক হচ্ছে আমাদের এই আধুনিক বিজ্ঞানের সিলেবাসে আছে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়ব। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু জীববিজ্ঞানের কিছু প্রায়োগিক দিক, যেমন হচ্ছে আমাদের মানব দেহ, তার বিভিন্ন রোগের কারণ, প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণু, তারপর হচ্ছে ভ্যাকসিনেশন, তারপর হচ্ছে বিভিন্ন রোগ, এইডস, টিবি, পোলিও, এইগুলো যেমন আছে, আবার একই সাথে পৃথিবীতে আমরা বসবাস করছি, পৃথিবীর বিভিন্ন ফেনোমেনা, যেমন হচ্ছে জোয়ার ভাটা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে কসমিক রে, তারপরে হিগস বোসন কণা, তারপরে আমাদের বায়ুমণ্ডল, টেকটনিক প্লেট, এই জিনিসগুলো কিন্তু এটা সিলেবাসে আছে। তো এই সিলেবাসটা আমি মনে করি যে বিসিএস এর যতগুলো সাবজেক্টের সিলেবাস আছে, বিজ্ঞানের সিলেবাসটা হচ্ছে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ বা ভার্সেটাইল। তো আপনাকে সিলেবাস ধরে ধরে খুব সুন্দর করে প্রত্যেকটা টপিক শেষ করতে হবে, যাতে করে আপনি পরীক্ষাতে এই ফুল নাম্বারটা নিয়ে আসতে পারেন। তাহলে আমরা যদি একটু দেখি ভৌত বিজ্ঞানের মধ্যে আসলে আমাদের কি কি পড়তে হবে। তো পদার্থ বিজ্ঞান অংশে আমাদের পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের ব্যবহার, এই জিনিসগুলো পড়তে হবে। তারপরে হচ্ছে আমাদের পড়তে হবে আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু বিষয়, শক্তির উৎস, প্রয়োগ, নবায়নযোগ্য শক্তি। ঠিক একইভাবে এর মধ্যে কিন্তু রসায়নের কিছু জিনিসও এর মধ্যে ইনক্লুডেড। কি কি? অ্যাসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, জারণ বিজারণ, তড়িৎ কোষ, জৈব জৈব যৌগ, এই বিষয়গুলো আমাদের এখানে পড়তে হবে। তো আপনি বুঝতেই পারছেন প্রত্যেকটা সাবটপিকের মধ্যেও কিন্তু অনেকগুলা আমাদের এখানে বিষয় আছে। তো আপনাদের যেটা করতে হবে, যে কোনো একটা বিজ্ঞান বই, স্পেশালি আপনি যদি নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞানটা আছে বইটা, যেটা হচ্ছে আমাদের যারা মানবিক বিভাগে বা হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করে, তারা যে সাধারণ বিজ্ঞান বইটা পড়ে থাকে, আপনি নবম দশম শ্রেণীর সেই বইটা খুললে এই প্রত্যেকটা জিনিসের মানে বিস্তারিত আলোচনা কিন্তু সেই বইতে পাবেন। তো সেই বই থেকে আপনি বিসিএস পরীক্ষার জন্য এই বিষয়গুলো একটু পড়ে ফেলতে পারেন। আর যারা
বিজ্ঞান বিভাগের আছে তারা অলরেডি নবম দশম একাদশ দ্বাদশে এগুলো খুব ভালোভাবেই পড়ে এসেছে, সুতরাং তাদের জন্য এগুলো খুব কঠিন কিছু না। কিন্তু যারা বিজ্ঞান বিভাগের না তাদের জন্য আমি বলবো যে ওই নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা রিভিজিট করলে তারা বেশ উপকৃত হবেন। আচ্ছা, তো এই তো গেল হচ্ছে ভৌত বিজ্ঞান। জীববিজ্ঞানে আমরা কি পড়ব, যে পদার্থের মধ্যে পদার্থের ধর্ম, জীববিজ্ঞান বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিক্স, জীববৈচিত্র্য, অ্যানিমেল ডাইভার্সিটি, তারপরে হচ্ছে এরপরে মানব দেহে কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ড, হৃদরোগ, তারপর হচ্ছে নোমেনক্লেচার। আচ্ছা, এখানে একটা টপিক আছে দেখেন, জুওলজিক্যাল নোমেনক্লেচার। এই বিষয়টা কি? যেমন আমরা বলে থাকি যে দ্বিপদ নামকরণ আপনারা শুনেছেন, ক্যারোলাস লিনিয়াস একজন বিজ্ঞানী, উনি একটা সিস্টেম চালু করেছেন যে যত পৃথিবীতে প্রজাতি আছে সব কিছুর একটা ইউনিক বৈজ্ঞানিক নাম থাকবে। এই বৈজ্ঞানিক নামটাকে বলে হচ্ছে এই নোমেনক্লেচার। এই নোমেনক্লেচার থেকে আপনার কাছে কিছু প্রশ্ন আসতে পারে যে আমের বৈজ্ঞানিক নাম কি, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি, মানুষের বৈজ্ঞানিক নাম কি। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম আপনারা সবাই জানেন, হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জীববিজ্ঞানের আলোচ্য বিষয়। এবং এইখানে কিন্তু শেষে আপনি দেখতে পাচ্ছেন খাদ্য, পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্ল্যান্ট নিউট্রিশন, পরাগায়ন ইত্যাদি অনেক টপিক আছে। অর্থাৎ আপনি যদি একটা একটা করে টপিক চিন্তা করতে যান, বিজ্ঞানের মধ্যে পুরা বিসিএস এর সিলেবাসের সবচেয়ে বেশি টপিক ইনক্লুডেড, অনেক কিছু এখানে পড়তে হবে, ঠিক আছে? তো আমি মনে করি একটু সময় নিয়ে বিজ্ঞানের প্রিপারেশন নেবেন, কিন্তু প্রিপারেশনটা এমনভাবে নেবেন যেন কোনো সাবটপিক আপনার মিস না যায়, যেন প্রত্যেকটা জিনিস আপনি কভার করতে পারেন আপনার পড়াশোনার মধ্যে, ঠিক আছে? এরপরে আধুনিক বিজ্ঞান নিয়ে তো আমরা আলোচনা করলামই, এখানে কি কি পড়া লাগবে। তো আমি আর আলাদা করে রিড আউট করছি না, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো আমি আশা করব আপনারা খুব সুন্দর একটা প্রস্তুতি এই জায়গা থেকে নেবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি বিজ্ঞানের আলোচনা। বিজ্ঞানে আমরা কত মার্ক দেখেছি মনে আছে আপনাদের? বিজ্ঞানে মার্ক কত ছিল? বিজ্ঞানে মার্ক ছিল 15। আমি কিন্তু বলেছিলাম বিজ্ঞানের 15-র পাশাপাশি আর 15 কোথায় আছে? আর 15 আছে হচ্ছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে। এই যে 2-15 অর্থাৎ 15 + 15 30, ভালো মতো প্রিপারেশন নিলে এই 30-এ 30ই পাওয়া সম্ভব। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, কারণ বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মধ্যেও খুব কমন কিছু টাইপ আছে, এই টাইপগুলো থেকেই প্রশ্ন আসে। যেমন কম্পিউটারের পেরিফেরাল, মানে আমরা যখন একটা কম্পিউটার ব্যবহার করি সেই কম্পিউটারের মধ্যে বিভিন্ন কিছু কানেক্ট করতে হয়, যেমন আমাদের একটা মাউস কানেক্ট করতে হয়, একটা কিবোর্ড কানেক্ট করতে হয়। তো এই বিষয়গুলো হচ্ছে কিছু বেসিক ধারণা। এই জিনিসগুলো কোনটি ইনপুট ডিভাইস, কোনটি আউটপুট ডিভাইস, এই টাইপের কিছু প্রশ্ন আপনারা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে পাবেন। এরপরে কম্পিউটারের অঙ্গ সংগঠন, যে কম্পিউটারের মধ্যে কয়টা ভাগ আছে, কি কি আছে, এই ধরনের কিছু প্রশ্ন আসে। এরপরে হচ্ছে কি কম্পিউটারের পারফরমেন্স, কিভাবে পারফর্ম করে, সেই পারফরমেন্স রিলেটেড কিছু প্রশ্ন আসে, র্যাম কি, রোম কি। হ্যাঁ, তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে কম্পিউটার আমাদের কিভাবে কাজে লাগে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা যে ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলার সময় যখন আম্পায়ার বলেন যে এলবিডব্লিউ হয়েছে বা হয়নি, তখন সেটা থার্ড আম্পায়ারের কাছে যায়। উনি এই সিদ্ধান্তটা যে আবার পর্যালোচনা করেন, কিভাবে করেন? কম্পিউটারের সহযোগিতায় করেন। উনি দেখেন যে বলটা যদি এইভাবে যায় সেটা স্ট্যাম্পে কোন পয়েন্টে হিট করে, বা ব্যাটসম্যানের ব্যাটে লেগেছে নাকি প্যাডে লেগেছে। তো এই সব কিছু কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি। বা এখন আমরা ব্যাংকিংয়ে যদি যাই, আমরা টাকা জমা দিলে সাথে সাথে আমাদের ফোনে যে মেসেজ আসে, এই ডেটা প্রসেসিংগুলো কিভাবে হচ্ছে? এই প্রসেসিংগুলো কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। দৈনন্দিন জীবনে আপনি যদি যা কিছু বর্তমান সময়ে করে থাকেন, প্রত্যেকটা জিনিসের আপনি যদি একটু গভীরে চিন্তা করে দেখেন, আপনি দেখবেন কোনো না কোনোভাবে এই পুরো প্রসেসের সাথে কম্পিউটার সংযুক্ত। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, দৈনন্দিন জীবনে কম্পিউটার কি কি কাজে লাগে। এরপর হচ্ছে কম্পিউটারের নম্বর সিস্টেম। এখানে আপনার কি করতে হবে, কম্পিউটারের কয়েক ধরনের নাম্বার আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আর হচ্ছে আমরা রেগুলার যেটা ব্যবহার করি ডেসিমেল। এই প্রত্যেকটা নাম্বার সিস্টেম সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। এবং যে কোনো একটা নম্বর থেকে আরেকটা নম্বরে যদি আপনাকে কনভার্সন করতে বলা হয়, সেটা আপনাকে পারতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে পরীক্ষায়। এরপরে হচ্ছে অপারেটিং সিস্টেম, আমরা সবাই কম বেশি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত। এছাড়া যারা অ্যাপেল চালান তারা হচ্ছে ম্যাক ওএস সম্পর্কে জেনেছেন। এই অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কে আপনার একটু ধারণা রাখতে হবে, এখান থেকে কিছু প্রশ্ন আসে। তারপরে হচ্ছে কম্পিউটারের ইতিহাস,
কম্পিউটার কিভাবে আসছে, কবে কি হয়েছে, এটার ক্রমবিকাশ, বা বাংলাদেশে কবে কম্পিউটার প্রথম আসছে বা বাংলাদেশে কিভাবে কম্পিউটারের বিকাশ হয়েছে, এই জিনিসগুলো আপনার একটু জানতে হবে। তারপর হচ্ছে কম্পিউটারে কি কি ধরনের প্রোগ্রাম আমরা ব্যবহার করে থাকি, যেমন সি প্রোগ্রামিংয়ের নাম আপনারা অনেকেই শুনেছেন, পাইথন প্রোগ্রামিং, এটা এখন সব কিছুতেই ব্যবহৃত হয় বর্তমান সময়ে। তারপরে আসছে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেটাবেস সিস্টেম। তো আপনি প্রিভিয়াস বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন দেখলে দেখতে পাবেন যে এই যে কম্পিউটার প্রোগ্রাম এবং ডেটাবেস সিস্টেম এই রিলেটেড কিন্তু প্রত্যেক বছরই একটা বা দুইটা প্রশ্ন আমরা আসতে দেখছি। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনার পড়া কিন্তু খুব বেশি না, বিজ্ঞানের তুলনায় আমি মনে করি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে পড়া কম, কিন্তু এইখানকার পড়াগুলো হচ্ছে টপিক ভিত্তিক, আপনাকে প্রত্যেকটা টপিক ধরে 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 একটা প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের কম্পিউটার পার্টের। এরপরে তথ্য প্রযুক্তি পার্টে আবার কতগুলো আমাদের সাবটপিক আছে। এই সাবটপিকে যা যা আছে সেগুলো আমাদের একটু পড়ে ফেলতে হবে। যেমন প্রথমে কি আছে, ই কমার্স। ই কমার্স বলতে আমরা কি বুঝি, ইলেকট্রনিক কমার্স। তারপর হচ্ছে সেলুলার ডেটা নেটওয়ার্ক, আমরা এই যে ফোনে কথা বলি কার মাধ্যমে বলি, এই সেলুলার মানে ডেটা নেটওয়ার্কের মাধ্যমে কথা বলি। যেমন আমরা হচ্ছে আগে শুনতাম 2G, তারপরে আসলো 3G, এখন আমরা 4Gতে আসি, এরপরে 5Gতে যাব। এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা নিতে হবে যে 2G থেকে 3G কি সুবিধা আমরা পেলাম, 3G থেকে 4Gতে কি সুবিধা পেলাম, বা কোনটা কি কারণে ভালো, কোনটার ফিচার কি, কোনটার সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। এরপরে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, আমরা এখন প্রায় সবাই বাসাবাড়িতে ওয়াইফাই ব্যবহার করি। তো এরকমই আরও কিছু নেটওয়ার্ক আছে, ল্যান, ম্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো জানার মাধ্যমে আপনার মোটামুটি প্রিলিমিনারির সিলেবাসটা আপনি কভার করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমি মনে করি এই জিনিসগুলো জানলে আপনার প্রিলিমিনারি পরীক্ষা বাদ দিলেও আপনি একজন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বিষয়গুলো, এই ছোট ছোট জিনিসগুলো, দেশ তো এখন আগায় যাচ্ছে, তথ্য প্রযুক্তির বিপ্লব হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো আসলে খুবই সাধারণ জিনিস এবং আমি মনে করি প্রত্যেক নাগরিকের এইসব বিষয়ে কিছু না কিছু জ্ঞান থাকা প্রয়োজন। সুতরাং আপনি বিশেষ পরীক্ষার জন্য তো পড়ছেনই, বাট এই জিনিসগুলো জানার মাধ্যমে ব্যক্তিগতভাবেও আপনার উন্নতি হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে আমরা যেটা ইন্টারনেট ব্যবহার করি, যে কোনো ওয়েবসাইটে আপনি যখন যান প্রথমে কি বসাইতে হয়, www। হ্যাঁ, এই জিনিসটা সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে কম্পিউটিং প্রযুক্তি, সেখানে আমরা ইমেল ব্যবহার করি, সেটা সম্পর্কে জানবেন। তারপর ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, যে এই ইমেল যেটা বললাম এটা কোন প্রোটোকলের মাধ্যমে যায়, বা এই সার্ভার আমরা যে ফেসবুক ব্যবহার করছি সেটার সার্ভার কিভাবে ক্লায়েন্টের সাথে ইন্টারাকশনটা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু এখানে পড়াশোনা করতে হবে। এখানে ব্যাপারটা কি, কোনো একটা টপিক সম্পর্কে আপনাকে কিন্তু খুব বিস্তারিত জানতে হবে না, এটা ইঞ্জিনিয়ার বা যারা প্রযুক্তিবিদ আছেন তাদের কাজ। আপনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এই টপিকগুলো সম্পর্কে আপনাকে খুব মানে আমি কি বলবো, এটাকে বিস্তারিত ধারণা না, একটা মোটামুটি ধারণা রাখতে হবে, যেন আপনি ব্যবহারিক ক্ষেত্রে যখন এই জিনিসগুলোর সাথে আপনার কোনো প্রয়োজন হবে আপনি যেন স্বাচ্ছন্দ্যের সাথে কাজটা করতে পারেন, আত্মবিশ্বাসের সাথে। এই হচ্ছে আপনার জানাশোনা করার সুবিধা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠানগুলো সম্পর্কে, যেমন গুগল, মাইক্রোসফট, এদের সম্পর্কে আমাদের জানতে হবে, IBM। তারপরে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমাদের জানতে হবে, ক্লাউড কম্পিউটিং কি জিনিস, কি কাজ করে। তারপরে সোশ্যাল নেটওয়ার্কিং, যেমন আমরা এখন সবাই ফেসবুক ব্যবহার করি, টুইটার, ইনস্টাগ্রাম সম্পর্কে জানি, এই জিনিসগুলো কি, কিভাবে, এগুলো একটু জানতে হবে। আর সবশেষে যে টপিকটা আছে এটা হচ্ছে এখন অন্যতম আলোচিত টপিক, সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। এখন বর্তমান বিশ্বে অপরাধ যেগুলো সংগঠিত হচ্ছে, এর অনেক অপরাধী কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত হচ্ছে। আমরা প্রায়ই আমাদের দেশে শুনে থাকি মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, ভুল কথাবার্তা বলে মানুষ থেকে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড এগুলো চুরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইন্টারনেট বা ফোন কলের মাধ্যমে অপরাধী নিজে ঘটনাস্থলে উপস্থিত না থেকে যে ধরনের অপরাধ সংগঠিত করছে সেগুলোই হচ্ছে আমাদের সাইবার অপরাধ। তো এইখানেও অনেকগুলো টপিক আছে, আমি প্রত্যেকটা হয়তো ইন্ডিভিজুয়ালি রিড আউট করতে পারি নাই, বাট আপনাদের কাছে আহ্বান আপনারা সিলেবাসটা বের করে এই টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিকের একটু সুন্দর করে পড়াশোনা করবেন, যাতে প্রিলিমিনারি পরীক্ষায় খুব আত্মবিশ্বাসের সাথে আপনারা উত্তর করতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি
প্রিলিমিনারির 15-15 30 মার্কের সিলেবাস আমরা এখানে কভার করলাম, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এইবার হচ্ছে আমাদের কভার করতে হবে রিটেনের যে সিলেবাস সেটা। তো রিটেনে কিন্তু ভাই কম্পিউটার তথ্য প্রযুক্তির আলাদা কোনো পেপারে পরীক্ষা হয় না, একসাথে একটা পরীক্ষা হয় 100 মার্কের। সেই 100 মার্কের পরীক্ষার বিজ্ঞান হচ্ছে 60 নাম্বার, হ্যাঁ, বিজ্ঞান হচ্ছে 60 নাম্বার, এবং সেখানে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে আছে হচ্ছে 25 নাম্বার, এবং তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টেকনোলজিতে আছে 15 নাম্বার। তাহলে 60 নাম্বার, 25 নাম্বার, 15 নাম্বার, এই তিনে হচ্ছে আমাদের 100 নাম্বার। তো এইখানে আসলে আমি যদি সেই বিজ্ঞানের ওখানে ফেরত যাই, বিজ্ঞানের যে 60 নম্বর, এই 60 নম্বরে লিখিত পরীক্ষাতে কিন্তু নতুন কিছু নাই। আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশন নিয়েছেন তখন কিন্তু আপনি ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান 3টা জিনিস পড়েছেন। সেই জিনিসগুলোর ভিতরে যা কিছু ছিল সেগুলোকেই জাস্ট ইলাবোরেটলি এখানে প্রেজেন্ট করছে। তো আমি পুরা জিনিসের বিস্তারিত না গিয়ে জাস্ট সাবটপিকগুলোর নাম বলি। যেমন লাইট, এটা আপনি ভৌতবিজ্ঞানের মধ্যে পড়েছেন। তারপর হচ্ছে সাউন্ড বা শব্দ, এটা আপনি পড়েছেন। তারপরে ম্যাগনেটিজম। তো যেটা যেটা পড়েছেন সেগুলোকে আপনি রিকল করার সুযোগ পাবেন। আর যদি কোনো টপিক আপনি প্রিলিমিনারি সময় না পড়ে থাকেন তাহলে সেই জিনিসগুলোকে লিখিত সময় আরেকটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানতে হবে এবং পড়তে হবে। এবং একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, এই ধরেন লাইট সম্পর্কে আপনি যখন পড়বেন, প্রিভিয়াস ইয়ারে লাইট থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যদি আপনি খেয়াল করেন, এইখানে লাইটের মধ্যে যে সাবটপিক গুলার নাম আছে, ধরেন এখানে 5টা সাবটপিকের নাম আছে, এই 5টা সাবটপিকের বাইরে আপনি দেখবেন না কোনো প্রশ্ন আসছে। অর্থাৎ লিখিততে কিন্তু বিজ্ঞান পরীক্ষায় বা আইসিটি যেটাই বলি কম্বাইন্ড পরীক্ষা, এখানে যে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো খুবই কমন এবং প্রচলিত প্রশ্ন। সিলেবাস ধরে ধরে যারা পড়াশোনা করেছে তারা সবাই খুব সুন্দরভাবে কিন্তু এখানে উত্তর করার সুযোগ পায়। তো এই হচ্ছে আমাদের সিলেবাস ধরে ধরে পড়াশোনা করার বেনিফিট। তো প্রথমে হচ্ছে আলো, তারপর শব্দ, তারপরে চুম্বকত্ব, এরপরে হচ্ছে আমাদের চলে আসলাম রসায়নের যে অংশটা ভৌতবিজ্ঞানের মধ্যে, অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট, অর্থাৎ অ্যাসিড, ক্ষার এবং লবণ, এগুলো আমরা প্রিলিমিনারির সময় পড়েছি। তারপরে হচ্ছে পানি সম্পর্কে আমাদের কিছু জিনিস পড়তে হবে, কিভাবে আমরা হচ্ছে দূষণ থেকে পানিকে রক্ষা করতে পারি, কিভাবে হচ্ছে আমরা এটার পিউরিফিকেশন করতে পারি, এই যে পিউরিফিকেশন অফ ওয়াটার, ফিল্ট্রেশন, ক্লোরিনেশন, বয়েলিং, ডিস্টিলেশন, এই টপিকগুলো সম্পর্কে আপনার একটু জানতে হবে। অর্থাৎ বিজ্ঞানের আপনার লিখিত পরীক্ষার জন্য জাস্ট পরীক্ষার সিলেবাসটা নেবেন, প্রত্যেকটা সাবটপিক ধরে 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 একটু পড়াশোনা করবেন, হয়ে যাবে। আচ্ছা, এই সিলেবাস কভার করে তারপরে লিখিত পরীক্ষার একটা চ্যালেঞ্জ সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি, আগে আপনাদের সাথে সিলেবাসটা শেষ করি। এরপরে হচ্ছে আওয়ার রিসোর্স, আমাদের কাছে কি কি রিসোর্স আছে। যেমন হচ্ছে আমাদের মাটি, এটা আমাদের রিসোর্স। আমাদের মাটি কয় প্রকার, মাটির পিএইচ কি, তারপরে হচ্ছে মাটি দূষণের কারণ কি, তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, বাংলাদেশে কোনটা কি আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বিজ্ঞান বিষয়ের মধ্যে পড়তে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে পলিমার কিন্তু আমাদের এখন বহুল ব্যবহৃত একটা জিনিস, আমরা হয়তো জেনে ব্যবহার করি বা না জেনে ব্যবহার করি। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে রাবার এবং প্লাস্টিক, এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি, প্লাস্টিক, পলিথিন, তো এগুলো কিন্তু পলিমারের একটা উদাহরণ। তো পলিমার কি, তার টাইপ কি কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার ইউসেজ কি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই পলিমার চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, এইখানে হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, অক্সিজেনের রোল, কার্বন ডাইঅক্সাইডের রোল, নাইট্রোজেনের রোল, এই জিনিসগুলো একটু পড়তে হবে। এর প্রত্যেকটা জিনিস বা এর অংশ বিশেষ কিন্তু আপনি ইতোমধ্যে পড়ে এসেছেন প্রিলিমিনারিতে, জাস্ট সেটাকে একটু এক্সটেন্ডেড ভার্সন লেখার মতো করে, উপস্থাপনের মতো করে আপনাকে এখানে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, খাদ্য এবং পুষ্টি, ফুড অ্যান্ড নিউট্রিশন। তারপরে আছে বায়োটেকনোলজি, অর্থাৎ জীব প্রযুক্তি। জীব প্রযুক্তির মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড যা কিছু আছে সেই জিনিসগুলো নিয়ে পড়াশোনা। আমরা জানি, আমরা কিন্তু জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এগুলোর নাম শুনেছি। অর্থাৎ আমাদের দেশে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়, ধরেন আমি একটা উদাহরণ দিই, লবণাক্ততা। তো লবণাক্ততার কারণে হয়তো অনেক ফসল নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানীরা যেটা করেছেন
যে এমন কিছু ফসল আবিষ্কার করেছেন বায়োটেকনোলজির মাধ্যমে যেই ফসলগুলো এই লবণাক্ততা প্রতিরোধী, অর্থাৎ লবণাক্ততা সত্ত্বেও যেই ফসলগুলা বেড়ে উঠতে পারে সুন্দরভাবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই বায়োটেকনোলজির পড়াশোনার মধ্যে অন্তর্গত। টপিক ধরে ধরে আপনাদেরকে এইখানে একটু জিনিসগুলো পড়ে ফেলতে হবে। তো এই যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্লোনিং, এগুলো হচ্ছে এটার মধ্যে অন্তর্গত। এরপরে কি আছে? এরপরে আছে ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার। এগুলোও কিন্তু আমরা প্রিলিমিনারিতে পড়েছি যে কি কি রোগ ব্যাধি হতে পারে এবং রোগ ব্যাধি হলে কি কি করতে হবে। যেমন কমন কিছু রোগ যদি আমরা বলি, হাইপার টেনশন, বুকে ব্যথা, ডায়াবেটিস, ডেঙ্গু, ডায়রিয়া, ড্রাগ অ্যাডিকশন, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। বা আমাদের বাংলাদেশ সরকারের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া, ঠিক আছে? এই টপিকগুলো হচ্ছে আমাদের এই বিজ্ঞান বিভাগে লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এই গেল হচ্ছে আমাদের 60 মার্কের পড়াশোনা। এরপরে আমাদের যে 25 মার্কের পড়াশোনা, কম্পিউটার টেকনোলজি, এখানে কি? এখানে হচ্ছে এই পড়াশোনাতে আমাদের কম্পিউটার টেকনোলজিতে কম্পিউটারের কিছু টার্মিনোলজি, টেকনোলজি, এগুলো পড়তে হবে। এবং এই জিনিসগুলো নতুন কিছু না, এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রিলিমিনারিতে অলরেডি একবার পড়ে এসেছি যে কম্পিউটারের কোন কোন ইউনিট আছে এবং সেই ইউনিটগুলো কোনটা কি কাজ করে। তারপরে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজির মধ্যেই যে আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করেছিলাম, ল্যান, ম্যান, ওয়ান, এই জিনিসগুলো যদি আপনাদের মনে থাকে আমি কিন্তু অলরেডি এগুলো বলেছি। তো সেই ইনফরমেশন টেকনোলজি, তারপরে হচ্ছে রাউটার, সুইচ, হাব, কোনটা কি কাজ করে, কোনটার কোন প্রোটোকল, এইখানে হচ্ছে এই তুলনামূলক বিষয়গুলো আমাদের পড়তে হয়, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা কম্পিউটার জেনেছি, এরপরে ইনফরমেশন টেকনোলজি, আর শেষের দিকে আমাদের কি আছে? আমাদের হচ্ছে বর্তমানে আলোচিত যে বিষয়গুলো, যেমন কমার্স মানে মোবাইল কমার্স, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে বা পড়াশোনা করতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, ফেসবুক, টুইটার। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আচ্ছা, সর্বশেষ টপিক যেটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টেকনোলজি, এখানে আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু খুব বেসিক জিনিসপত্র আপনাদেরকে পড়তে হয়। যেমন হচ্ছে একটা তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তার যে নিয়মাবলী, যেমন ওহমস ল, এটা কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি। ভোল্টেজ কি, কারেন্ট কি, এগুলো সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। তারপরে হচ্ছে সিরিজ রেজিস্টর, প্যারালাল সার্কিট, পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, আইপিএস কি, ইউপিএস কি, আর সর্বশেষে ইলেকট্রনিক্স টেকনোলজির মধ্যে আপনাদের হচ্ছে কিছু ওয়েভ ফর্ম সম্পর্কে জানতে হবে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম সম্পর্কে জানতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এখন ব্যাপারটা কি, এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক টেকনোলজি বিষয়টা অনেকের জন্যই সম্পূর্ণ নতুন। যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন তারা হয়তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই যে বিষয়গুলো জেনেছেন, তাদের কাছে খুব বেশি কঠিন না। কিন্তু যারা মানবিক বা ব্যবসায়িক শিক্ষা বিভাগের আছেন তাদের জন্য একটু নতুন। তাদেরকে আমি বলবো এই বিষয়টা খুব কঠিন কিছু না, এটাও খুব সহজ। জাস্ট আপনাদেরকে হয়তো 2 দিন বা 3 দিন সময় নিয়ে একটু জিনিসগুলো পড়তে হবে। এবং কিভাবে পড়বেন? খুবই সহজ, প্রত্যেকটা টপিক ধরে ধরে জাস্ট হচ্ছে আপনি পড়বেন, কোনোটা বাদ দিবেন না। এই হচ্ছে আমাদের আলোচনার মানে মোটামুটি সিলেবাসের সামারি। এইবার হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বিজ্ঞান বিষয়ের আসলে প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত এবং কিভাবে পড়া উচিত। ধরেন আমি আমাদের এই টোটাল সিলেবাসে যা কিছু আছে, প্রত্যেকটা টপিক সাব টপিকের সংখ্যা যদি বলি, 1000 টপিকের কম আমার মনে হয় না এখানে আছে। মানে এখানে হাজার হাজার টপিক আছে। তাহলে আপনি কিভাবে পড়বেন? আপনার কিন্তু কোনোটা খুব ডিপে যেতে হবে না, খুব সহজ। আপনি প্রিভিয়াস ইয়ারের যে বিজ্ঞান বিভাগের প্রশ্নগুলো আছে এগুলো একটু আপনি দেখেন লিখিত পরীক্ষা, এবং আপনি দেখবেন একই প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে প্রথমে আপনি সিলেবাসটা বোঝেন, একটু নিজে পড়াশোনা করেন, এরপরে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে কোনো একটা টপিক যদি আমি আপনাকে বলি, ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম সোশ্যাল মিডিয়া, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আপনার কিন্তু একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে। এবং বিজ্ঞানের যে বিষয়টা বেশিরভাগ শিক্ষার্থীরা মিস করে সেটা হচ্ছে যে তারা অনেক পড়াশোনা করে, অনেক প্রস্তুতি নেয়, কিন্তু পরীক্ষার হলে তারা লেখা শেষ করে আসতে পারে না। বিজ্ঞানে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন,
আড়াই মার্কের এক একটা ছোট 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 প্রশ্ন থাকে। তো আড়াই মার্কের একটা প্রশ্ন বোঝাই যাচ্ছে সেটা লেখার জন্য কিন্তু খুব বেশি সময় থাকবে না। সুতরাং আপনাকে সময় ক্যালকুলেট করে পরীক্ষা দিতে হবে। দেখা যায় কি একটা স্টুডেন্ট হয়তো একটা টপিক সম্পর্কে খুব ভালো করে জানে, এখন আড়াই মার্কের প্রশ্নে তার হয়তো অত বিস্তারিত লেখার সুযোগ নেই বা সময় তাকে পারমিট করবে না, কিন্তু সে চিন্তা করে যেহেতু আমি এই টপিকটা সম্পর্কে ভালো মতো জানি, আমি যা কিছু জানি সব কিছুই প্রশ্নের উত্তরে লিখব, এবং সে যখন এই কাজটা করতে যায় তখন তার সময় শেষ হয়ে যায় এবং সে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারে না। তো আমার আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এমনভাবে প্রস্তুতি নেবেন বা লিখিত পরীক্ষাটা এমনভাবে দিবেন যেন আপনারা শতভাগ প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারেন সঠিকভাবে। এবং যখন পড়াশোনা করবেন অবশ্যই সিলেবাসটা মাথার ব্যাক এন্ডে রাখবেন, যাতে করে আপনি যে কোনো একটা টপিক দেখলেই বুঝতে পারেন আচ্ছা এটা তো আমি সিলেবাসে দেখেছি, এই টপিকের আন্ডারে দেখেছি, তাহলে এইভাবে আমার এই প্রিপারেশনটা নিতে হবে। তো আজকে অনেক কথা বললাম বিজ্ঞান বিষয় সম্পর্কে, আসলে বিজ্ঞান সাবজেক্টটাই অনেক বড়। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং অ্যাকর্ডিংলি প্রস্তুতি নিয়ে খুব সুন্দর একটা পরীক্ষা আপনারা দিতে পারবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। তাহলে আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের সিলেবাস পর্যালোচনা ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।